তো আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের একজন বেশ বর্ণময় কিন্তু একই সাথে খুব বিতর্কিত একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো, জিয়াউর রহমান। হ্যাঁ, মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান, তারপর রাষ্ট্রপতি, মানে তার পুরো যাত্রাটাই কিন্তু নানা ঘটনায় পূর্ণ। একদম। আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে, মানে একটা ইউটিউব বিশ্লেষণ আর উইকিপিডিয়ার তথ্য, সেগুলোর ওপর ভিত্তি করেই আমরা কথা বলবো। ঠিক, আমাদের লক্ষ্য থাকবে এই সূত্রগুলো ঘেঁটে তার জীবনের গুরুত্বপূর্ণ বাঁকগুলো আর যে বিতর্কগুলো আছে সেগুলো নিয়ে একটা নিরপেক্ষ চিত্র তুলে ধরা, যতটা সম্ভব আর কি। হ্যাঁ, যাতে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আচ্ছা, তাহলে শুরু করি তার একদম প্রথম দিককার কথা দিয়ে, মানে সামরিক জীবন। অবশ্যই, তার সামরিক জীবন কিন্তু শুরু থেকেই বেশ উল্লেখযোগ্য। যেমন ধরেন ৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। হ্যাঁ, ওই যুদ্ধে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা কোম্পানির কমান্ডার ছিলেন, বেশ বীরত্বের সাথে লড়েছিলেন। ঠিক, আর সেটার জন্য পাকিস্তান সরকার তাকে হেলালে জুরাত খেতাবু দেয়। এটা কিন্তু তখন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদক ছিল। কিন্তু এর কয়েক বছর পরেই তো এলো ৭১, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। নিঃসন্দেহে ১৯৭১ সালের মার্চের সেই উত্তাল দিনগুলো, বিশেষ করে চট্টগ্রামে তার ভূমিকা। হ্যাঁ, মানে ২৫শে মার্চের পর তিনি যেভাবে বিদ্রোহ ঘোষণা করলেন, তার সিনিয়র পাকিস্তানি অফিসারকে গ্রেফতার করলেন। আর তারপর ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ। এইটা একটা বিশাল ঘটনা ছিল। খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন তো মানুষ দিশেহারা। ওই ঘোষণাটা একটা বিরাট সাহস জুগিয়েছিল, তাই না? একদম, সূত্রগুলো তাই বলছে। ওই ঘোষণা তাকে ব্যাপক পরিচিতি আর জনপ্রিয়তা এনে দেয়, যেটা হয়তো পরে তার রাজনৈতিক জীবনেও কাজে লেগেছিল। আর মুক্তিযুদ্ধে তো তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়কও ছিলেন। হ্যাঁ, ওই অবদানের জন্যই তো পরে বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব দেয়। আচ্ছা, কিন্তু স্বাধীনতার পর সেনাবাহিনীতে তার অবস্থান নিয়ে কিছু কথা শোনা যায়। মানে তিনি তো বেশ সিনিয়র ছিলেন। হ্যাঁ, কিছু সূত্রে বলা হয় যে জ্যেষ্ঠতা অনুযায়ী তিনি হয়তো সেনাপ্রধানও হওয়ার একজন দাবিদার ছিলেন, কিন্তু তাকে করা হয়েছিল ডেপুটি চিফ অফ স্টাফ। একটা অসন্তোষ হয়তো ছিল। এরপর তো এলো ৭৫-এর ১৫ই আগস্ট, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। এর কিছুদিন পরেই ২৪শে আগস্ট জিয়াউর রহমান সেনাপ্রধান নিযুক্ত হন। সূত্রগুলো বলছে তিনি এই পট পরিবর্তনে সরাসরি সুবিধাভোগী ছিলেন, কিন্তু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ না, সেরকম কোনো স্পষ্ট প্রমাণের কথা কিন্তু সূত্রগুলোতে উল্লেখ নেই। সুবিধাভোগী ছিলেন, কিন্তু জড়িত থাকার প্রমাণ হাজির করা হয়নি। আচ্ছা, ওই সময় তার একটা প্রতিক্রিয়ার কথাও বেশ শোনা যায়। সাফায়েত জামিলকে নাকি বলেছিলেন, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ ডেড, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। হ্যাঁ, এই উক্তিটার কথা ইউটিউব সূত্রে আছে, যদিও এর ব্যাখ্যা বা সত্যতা নিয়ে নানা মত আছে। তবে পরিস্থিতি দ্রুতই আবার পাল্টায়। হ্যাঁ, নভেম্বরের ৩ তারিখ খালেদ মোশাররফের নেতৃত্বে আর একটা অভ্যুত্থান। জিয়া তখন গৃহবন্দী। মনে হচ্ছিল হয়তো তার ক্ষমতা থেকে বিদায় হল, কিন্তু মাত্র ৪ দিনের মাথায় ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান। কর্নেল পাহের আর জাজদের একটা বড় ভূমিকা ছিল এতে। ঠিক, এই অভ্যুত্থানেই জিয়া মুক্ত হন এবং ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। এটাকে সিপাহী জনতা বিপ্লব বলা হয়। কিন্তু এই মুক্তির পরই তো আবার নতুন জটিলতা শুরু হয়। মানে তাকে যিনি মুক্ত করলেন, সে কর্নেল তাহেরের সাথেই তো তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। হ্যাঁ, ক্ষমতার সমীকরণটা পাল্টে যায়। জিয়ার ক্ষমতা বাড়তে থাকে, কিন্তু তাহের আর জাজদের কিছু দাবি দাওয়া ছিল যেগুলো জিয়া মানতে রাজি ছিলেন না। দূরত্ব বাড়ে। আর এর শেষটা হয় খুব করুণভাবে। কর্নেল তাহেরের বিচার এবং ফাঁসি ১৯৭৬ সালের জুলাই মাসে। হ্যাঁ, জাসদ এটাকে সবসময় বিশ্বাসঘাতকতা বলেছে, কিন্তু অন্য সূত্রে আবার বলা হয় খালেদ মোশাররফ সহ কয়েকজন অফিসার হত্যায় তাহেরের জড়িত থাকা এবং আর একটা অভ্যুত্থানের আশঙ্কার কারণেই নাকি ওই বিচার হয়েছিল। মেজর জেনারেল ইব্রাহিমের মতো কেউ কেউ আবার বলেছেন এটা বিশ্বাসঘাতকতা ছিল না। এটাও একটা বিতর্কিত অধ্যায়। এই ঘটনার পর জিয়া আরও শক্তিশালী হন, উপপ্রধান সামরিক আইন প্রশাসক, তারপর ৭৭-এর এপ্রিলে একেবারে রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি হিসেবে তিনি বেশ কিছু বড় পরিবর্তন আনেন। যেমন ধরেন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা, ঠিক, বাকশাল বাতিল করে দেওয়া হয়, আওয়ামী লীগ সহ অনেক দল আবার রাজনীতি করার সুযোগ পায়। এমনকি জামায়াতে ইসলামের মতো ধর্মভিত্তিক দলগুলো তখন রাজনীতিতে ফিরে আসে।
তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটা নতুন ধারণাও আনেন। এটা কি ছিল আসলে? এটা ছিল মূলত ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদ, মানে দেশের সীমানার মধ্যে বসবাসকারী সকল নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে তারাই বাংলাদেশী। আচ্ছা, আর অর্থনৈতিক দিকেও কিছু উদ্যোগ ছিল, যেমন গ্রাম উন্নয়নে জোর দেওয়া, খাল খনন কর্মসূচি, জনশক্তি রপ্তানি বাড়ানো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আর তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্পের শুরুটাও কিন্তু তার সময়ে। দেশ গার্মেন্টসের উদাহরণটা তো আছেই। তার ব্যক্তিগত সততা নিয়েও বেশ কথা শোনা যায়। ইউটিউব সূত্রটা তো হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের কথাও বলছে। হ্যাঁ, তার ব্যক্তিগত সততার একটা ইমেজ ছিল। আর আন্তর্জাতিকভাবে তিনি সোভিয়েত বলয় থেকে সরে এসে পশ্চিমা বিশ্ব, চীন, মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেন। সার্ক গঠনের উদ্যোগও তার একটা বড় কন্ট্রিবিউশন। কিন্তু এত কিছুর পরেও সমালোচনাও তো কম নেই, তাই না? অবশ্যই। প্রথমত, তার ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া নিয়েই অনেকে প্রশ্ন তোলেন। মানে, নিজেকে সৈনিক, অরাজনৈতিক বলার পর শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসা, এটাকে কেউ কেউ পাকিস্তানের সামরিক শাসকদের সাথে তুলনা করেন। আরেকটা বড় সমালোচনার জায়গা হলো মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী হিসেবে পরিচিত কিছু দল বা ব্যক্তিকে রাজনীতিতে পুনর্বাসন করা। আর সংবিধানে কিছু ধর্মীয় পরিবর্তন আনা, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা, রাষ্ট্রীয় মূলনীতিতে পরিবর্তন এনে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যোগ করা। আর সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটা হলো ইনডেমনিটি অধ্যাদেশ। ঠিক, ওই অধ্যাদেশটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া, যা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করে দিয়েছিল, এটাও বিরাট সমালোচনার জন্ম দেয়। এছাড়া বিরোধী দল দমনের অভিযোগও তো আছে। উইকিপিডিয়াতে উল্লেখ আছে, বিশেষ করে বামপন্থী দলগুলোর ওপর দমন পীড়ন এবং ৭৭ সালের একটা ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর অনেক সৈনিককে গণহারে ফাঁসি দেওয়ার অভিযোগ। জাতীয় সঙ্গীত বা পতাকা পরিবর্তনের চেষ্টার কথাও শোনা যায়, যদিও সেটা হয়নি। হ্যাঁ, এমনকি তার মৃত্যুর পরেও বিতর্ক পিছু ছাড়েনি। যেমন তার বীর উত্তম খেতাব বা স্বাধীনতা পুরস্কার নিয়েও তো পরে অনেক রাজনৈতিক বিতর্ক হয়েছে। সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, জিয়াউর রহমান আসলেই বাংলাদেশের ইতিহাসে একজন অত্যন্ত জটিল চরিত্র। একদিকে মুক্তিযুদ্ধে তার ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা, কিছু অর্থনৈতিক উদ্যোগ, ব্যক্তিগত সততার একটা দিক। হ্যাঁ, এগুলোর জন্য তিনি প্রশংসিত। কিন্তু অন্যদিকে তার ক্ষমতা দখলের প্রক্রিয়া, ইনডেমনিটি অধ্যাদেশ, মুক্তিযুদ্ধ বিরোধীদের পুনর্বাসন, বিরোধী মত দমনের অভিযোগ, এগুলো তাকে ভীষণভাবে বিতর্কিতও করেছে। একদম, দুটো দিকই খুব শক্তিশালী। আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন বোধহয় থেকেই যায়, যা সূত্রগুলোতেও এসেছে। সেটা হলো ১৯৮১ সালে তার নিজের হত্যাকাণ্ড। চট্টগ্রামে একটা অভ্যুত্থানে তিনি মারা যান। হ্যাঁ, সেই রহস্যটা হলো তার নিজের তৈরি করা দল বিএনপি ২ বার পূর্ণ মেয়াদে ক্ষমতায় ছিল, কিন্তু কেন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কোনো জোরালো বা কার্যকর পদক্ষেপ নেওয়া হলো না, এই প্রশ্নটা কিন্তু আজও ঘুরপাক খায়। এটা আসলেই একটা বড় জিজ্ঞাসা। হয়তো এই প্রশ্নটা নিয়ে আমাদের শ্রোতারাও আরও কিছুটা ভাববেন।